অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক মাধ্যমিক। তো দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি সেট করবো একটা অঙ্কের উপর। সেট 1 আমি অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, সঙ্গে করে দিচ্ছি, তুমি খাতা কলম বের করো, অঙ্কগুলো করতে থাকো। দেখো কোথাও প্রবলেম হচ্ছে কি না, প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। চলো অঙ্কগুলো স্টার্ট করছি, তাহলে খাতা কলম নাও। ওকে, দেখো প্রথমত খাতার চার সাইডে এরকম পেন্সিল দিয়ে অর্থাৎ রুল দিয়ে মার্জিন টেনে নেবে, একটা ডিস্টেন্স দেবে। যেহেতু মডেল অ্যাক্টিভিটি টাস্ক করছো, স্কুলে সাবমিট করবে, তো সুন্দর করে এইভাবে খাতাটা রেডি করবে। ওকে, এরপর এইভাবে লিখে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় দিয়ে গণিত দশম শ্রেণী সেট 1 সেট 2 এরকমভাবে লিখতে হবে। তো আমি ফার্স্ট সেট করছি আজকে। দেখো সেট 1 এইভাবে লিখলাম, তারপরে দেখো কোশ্চেনটা এইভাবে লিখবো। ওকে, ব্ল্যাক কলম অর্থাৎ কালো কলম ইউজ করো কোশ্চেনের জন্য, আর অ্যান্সারটার জন্য নীল কলম ইউজ করো। বুঝতে পারছো তো? এবার দেখো প্রথম কোশ্চেনটা পড়ি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এ কমা বি কমা সি বাস্তব, এ নট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি বলতো অঙ্কটার কন্ডিশন। এই যে এটা কি বলতো, এটা হচ্ছে কন্ডিশন হয়। এই তিনটে কি বাস্তব, আর এ নট ইকুয়ালস টু 0 মানে এক্ষেত্রে এ 0 হবে না। যদি 0 হয় তাহলে কী হতে পারে ভাবো, এই পজিশনে 0 বসালে পরে এক্স স্কোয়ারটার পার্টটাই তো থাকছে না, কারণ 0-র সাথে এটা গুণ করলে তো 0 হয়ে যাচ্ছে, তাই কি না? সেটা দ্বিঘাত সমীকরণের শর্ত থাকছে না। তো এগুলো হচ্ছে কন্ডিশন। অনেকেই বলে যে এগুলোর মানে কি বুঝি না, কিন্তু এটা খুব সোজা একটা ব্যাপার, কন্ডিশন। বুঝতে পারছো তো? এবার চলো কোশ্চেনে যাচ্ছি। দেখো সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তো এক্ষেত্রে সমীকরণ যে সমান হবে অর্থাৎ বীজদ্বয় যে সমান হবে সেটা শর্ত কি, এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তো? এবার দেখো কন্ডিশনটা কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে পরে কী হয়, বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। বাস্তব এবং অসমান হবে কখন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। আর বীজদ্বয় কি বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। পেজ নাম্বার হচ্ছে 24। দেখো 24 পেজে এই পার্টটা আছে, দেখতে পারো। এবার চলো অঙ্কটাতে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। দেখো এক্ষেত্রে কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে, 0 হবে। বুঝতে পারছো? এবার দ্বিতীয় কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেনটা খুব সোজা কোশ্চেন। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত সেটা বের করতে হবে। প্রথমত ছবিটা বোঝো। দেখো অঙ্ক একেবারে সোজা মনে হবে। তো এটা হচ্ছে কি একটা বৃত্ত অঙ্কন করলাম। তো বৃত্তের এবি একটা কি জ্যা, সেটা হচ্ছে কি 12 সেমি, আর ব্যাসার্ধ কত বলছে 10 সেমি। এই যে দেখো, বুঝতে পারছো? এরকম ছবিটা অঙ্কন করো। তাহলে দেখো এই কোণটা কি, অবশ্যই 90 ডিগ্রি আমরা ভাবতে পারি, তাই কি না? এবার দেখো বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু 10 সেমি। বুঝতে পারছো? বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, যেরকমভাবে আছে সেভাবে লিখবো। সুন্দর করে গুছিয়ে লেখো, অঙ্কের সুন্দর একটা ভাষা হয়, সেটা বোঝো আর লেখো। দেখো তারপর দেখো অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটা কি হয়, ব্যাসার্ধ মাইনাস জ্যা বা জ্যা যেটা আছে জ্যা বাই 2 সেটার স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত 10 বসাইলাম এখানে, জ্যা আছে কত 12, তাহলে 12/2, তাহলে 10-এর স্কোয়ার মানে 100, আর এটা কি কত হচ্ছে 36, অর্থাৎ 100 মাইনাস 36 সমান সমান 64 সমান সমান 8 সেমি। প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করো, দেখবে ভারী লাগবে না মাথা, খুব সোজা মনে হবে, আর অঙ্কেতে যথেষ্ট স্কোর করতে পারবে। ওকে, তারপরে কোশ্চেন দেখি। তোমার সুবিধার জন্য পেজ নাম্বার ডিনোট করতে পারো 2। ওকে, দেখো 3 নম্বর কোশ্চেন বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত সেটা বের করতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো উত্তরে এইভাবে লিখবো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, একটু লেখে করো। ওকে, কোশ্চেন শিটটা মানে অ্যান্সার শিটটা খুব সুন্দর হবে তাহলে। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য A2, আবার দেওয়া আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। এগুলো হচ্ছে অঙ্কের ভাষা, এগুলো দিবে, দেখবে অঙ্কটা খুব সুন্দরভাবে তৈরি হবে। প্রশ্ন অনুসারে প্রথম ঘনকের আয়তন, দেখো প্রশ্নে যেটা আছে সেটাই প্রশ্ন অনুসারে হয়। তো প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন, এটা কী ছিল 1:8। দেখো কোশ্চেনে দেওয়া আছে, দেখে নাও 1:8। তাহলে প্রথম ঘনকের ক্ষেত্রে কি তার সাইড বলতে তার বাহু A1, আর দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে A2 ধরলাম, তাহলে কি এটার কিউব। বুঝতে পারছো? আর এদিকে কাটাকাটি করলে কি হবে, অবশ্যই ভাবো একটু, কাটাকাটি তো না, এটা কি বলবো, এটা 2-এর ক্ষেত্রে কি হয়, 2-এর কিউবের ব্যাপারটা আসে। অনেক রাফ হয়ে গেছে খাতাটা, তাও বোঝার চেষ্টা করো। দেখো 8 মানে কি 2 মাল্টিপল 2 মাল্টিপল 2, তাহলে কয়টা 2 আছে এখানে, 3টে 2, তাই কি না? বুঝতে পারছো? এর জন্য এখানে এইভাবে লিখলাম।
এবার দেখো দুদিকে কিউব আছে, কিউবটা সরিয়ে নিলাম, তাহলে a1/a2 সমান সমান 1/2। তাহলে কী আসছে আমাদের, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য 1 আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হতে পারে, 2 হতে পারে। এক্ষেত্রে কি বলো তো, এক্ষেত্রে তুমি এর সঙ্গে একটা এক্সও অ্যাড করতে পারো বোঝার জন্য। কেন, কারণ এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, অনুপাত, এর জন্য আমি এভাবে লিখলাম। ওকে, এবার দেখো পরবর্তীকালে কি আসছে। এবার কি করলাম দেখো, প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, 6 ইন্টু তার সাইড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা হয় 6 গুণ তার বাহু স্কোয়ার। তো এটা লিখবো প্রথমের ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয়ের ক্ষেত্রে। তাহলে 6 তো কমন দু সাইডে আছে। দেখো এবার a1 a2-র মান বসাবো, 1 2। আমি একটু আগে বললাম যে সেখানে তুমি এক্সও ধরে নিতে পারো, একের সাথে এক্সও বা 2-এর সাথে এক্সও গুণ করে করতে পারো। তো যেহেতু অনুপাত, তো এক্স দিলেও সেটা কেটে যাবে, তো আমি এইভাবেই করছি। দেখো 6 ইন্টু 1 স্কোয়ার, আর এখানে কি হচ্ছে 6 ইন্টু 1, 6 ইন্টু 2, 2 স্কোয়ার মানে কি 4। তো এইভাবে আসছে 6, আর এদিকে এটা কি আছে 424, তাহলে 6 দিয়ে কাটলে কী আসবে দেখো 1:4। অঙ্কের ভাষাগুলো খুব সুন্দর করে লেখো, দেখবে খুব সুন্দরভাবে অঙ্কটা তোমার রেডি হবে, মাথার মধ্যে খুব সুন্দরভাবে স্টোরও থাকবে। ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি আসলো এখানে, 1:4, এটাই হবে উত্তর। ওকে, এর পরের কোশ্চেনটা এটাও খুব সোজা। দেখো 4 নম্বর কোশ্চেন, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, এটা বের করতে বলছে। আমরা প্রথমত আসলটাকে আমরা কি বলি, প্রিন্সিপাল। পি মানে কি, প্রিন্সিপাল, অর্থাৎ পি সমান সমান 400 টাকা। এন সমান সমান কি, 2 বছর। এন বলতে টাইম মানে সময়, বুঝতে পারছো তো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এনটা ধরি, আমরা ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 8%। 2 বছরের সমল চক্রবৃদ্ধি কী হবে, এটা হচ্ছে ফর্মুলা। দেখো সেই ফর্মুলাতে বসালাম, বসানোর পর কি বাকিটা ক্যালকুলেশন করবো, পি ইন্টু 1 + r/100⁴n। কখন এটা হয় ভাবো, বোঝো, এটা যখন বৃদ্ধি হবে তখন হচ্ছে প্লাস, আর হ্রাস হলে কী হবে, মাইনাস। ওকে, তারপরে দেখো এরকম পার্টগুলো আসছে, মানগুলো বসিয়ে দিলাম পি এর জায়গায়। আমি আমার দিক দিয়ে অঙ্কগুলোর ভাষা যথেষ্ট পারফেক্ট করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে অঙ্কের ভাষাগুলো। ওকে, এবার দেখো আবার দেওয়া আছে বলতে কোশ্চেনে দেওয়া আছে। ওকে, এইভাবে লিখতে হবে, এগুলো হচ্ছে অঙ্কের মিষ্টি ভাষা আমি মনে করি। 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা। প্রশ্ন অনুসারে ওই যে কন্ডিশনটা, চক্রবৃদ্ধি সুদে যদি করে থাকো তাহলে এরকম একটা ব্যাপার থাকে। তো এইটা আসবে, দেখো এটা সমান সমান এটা। এবার বাকিটা দেখো ক্যালকুলেশন, এই পার্টটা এখানে গেল, তারপরে এই যে এরকম আসছে, এটা কি, এটা হচ্ছে 21-এর স্কোয়ার, এটা হয়, আর এটা কি 20-র, এটা লিখলাম। বাকি পার্টটা দেখো, স্কোয়ারটা উঠিয়ে দেবো, স্কোয়ারটা উঠিয়ে যাবে 1 + r/100, 21/20। দেখতে থাকো, বাকিটা ক্যালকুলেশন কিচ্ছু নেই। এই 1টাকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, বুঝতে পারছো। দেখো ক্যালকুলেশন, এটা কি আসছে 20 আর, তাই তো 20 আর, এটা কারণ এটার সাথে এটা গুণ করলে পরে এটাই আসছে, আর এখানে 100। এবার এই 100টাকে এদিকে নিয়ে গেলাম, তুমি একবারও এখানে কাটাকাটি করতে পারো, যাই হোক আমি করলাম এইভাবে। এখানে কি আসছে বলো তো 100/20, তো কাটাকাটি করার পরে কি আসছে 5, অর্থাৎ আর এর পরিমাণ 5%। দেখো নিচে হয়ে গেল ব্যাপারটা, আর = 5%। তাহলে আমাদের বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, 5%। এরকম কোশ্চেনটা কমপ্লিট করার পর এরকম উত্তরটাও লিখে দিবে। ওকে, এরপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, x12 y27। যাই হোক, এটা কী বলছে, ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি কী মানে বলো তো, একটার পর আরেকটা, ঠিক আছে, একটার পর আরেকটা সংখ্যা। কীরকম ব্যাপারটা হচ্ছে এরকম, x12, এটা কী বলো তো, ডাবল ইস্টু, এটা একটা ইস্টু, বুঝতে পারছো, এখানে আরেকটা ইস্টু, এটা ডাবল ইস্টু। আর তুমি এটা সমান সমানও লিখতে পারো, এভাবে লিখে নিও। এই যে দেখো ডিপ কালেক্ট করে দিচ্ছি আমি এখানে বোঝার জন্য। ওকে, 12:y। ওকে, এবার দেখো পরের পার্টটাতে কী আছে, এটার মানে কি, এই অনুপাতটার মানে হচ্ছে x/12 হবে, তাই কি না। আর এখানে কী হবে বলো, 12/y হবে। কারণটা কি যদি ছোট্ট করে বোঝার চেষ্টা করি, দেখো a/b সমান সমান কী হয়, a/b, বুঝতে পারছো তো। এই তো এরপরে দেখো ক্যালকুলেশনটা লক্ষ্য করো, কিছুই না, এই পার্টের সাথে এটা, এটার সাথে এটা জাস্ট করলাম, গুণ করলাম, তাহলে এক্সটা কী আসছে এইভাবে। এটার অন্য প্রসেসও আছে শর্টকাট, কিন্তু আমি এইভাবে করছি তোমাদের বোঝার জন্য, অঙ্কটা বুঝতে পারলে এমনি সোজা মনে হবে। এবার দেখো সেকেন্ড পার্টে আমি কি করলাম, 12 কি বলছি ওয়াই, আবার সেই অনুপাতের ব্যাপারটা আসবে, লিখলাম। তারপর বাকিটা কী হবে, দেখো ওয়াই মাল্টিপাল করলে ওয়াই স্কোয়ার, কারণ দুটো ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার, তাই কি না। তাহলে 12 × 27। এইবার দেখো এই পার্টটাকে আমি ভাঙবো, কী আসবে 2 × 2
গুণ 3, 2 2 4, 3 4 12, বুঝতে পারছো? তাহলে 12 এইভাবে ভাঙলাম। 27টাকে ঠিক এরকম 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, একদম সোজা করে বোঝো। এবার দেখো যেহেতু রুট আবার চিহ্ন আছে তাহলে কী হবে, দুটো 2 থেকে একটা 2, তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আবার দুটো 3 থেকে একটা 3 বেরোলো, আবার এখানকার দুটো 3 থেকে একটা 3 বেরোলো। এটা হচ্ছে কি রুট আবার মুক্ত পথ। তাহলে কী আসছে আমাদের, দেখো 2 2 3 2 6, 3 6 18, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে আমাদের 18। কেমন বুঝাতে পারছি তো? আচ্ছা, অঙ্কগুলো যথেষ্ট বড় করছি কেন, যেহেতু মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার জন্য যতটা পারো সুন্দর করে এক্সপ্রেস করার চেষ্টা করো, সুন্দর করে লেখার চেষ্টা করো, বুঝতে পারছো? এবার দেখো এক্স সমান সমান কী আসছে, 12 × 12 × ওয়াই। আগের পার্টে দেখবে এক্সের একটা মান থাকে, বুঝতে পারছো? ওখান থেকে এই পার্টটা আসছে। যাই হোক, এবার কী আসছে দেখো তো, কাটাকাটি করলাম, সিম্পল কাটাকাটি। এক্সের মান কত আসছে আমাদের 8, তাহলে এক্সের মান কত হবে 8 এবং ওয়াইয়ের মান কত হবে 18। ওকে, সুন্দর করে লেখো। কোশ্চেনটা দেখো 6 নম্বর। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ওবিসি 60 ডিগ্রি হলে ও সি এর মান কত সেটা করতে হবে। প্রথমত ছবিটা আগেভাবে আঁকো। ওকে, আঁকলে এবারে দেখো ও বৃত্তের কি কেন্দ্র, তাহলে কি ও সি এবং ওবি কি হবে, দেখো এটা হচ্ছে ওবি আর এটা হচ্ছে কি ও সি, এগুলো কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও সিটা কি বৃত্তের ব্যাসার্ধ। এভাবে লিখে ফেলো, ছবিটা আঁকো সুন্দর করে। তারপরে দেখো বৃত্তের ব্যাসার্ধ কি হচ্ছে ওবি সমান সমান ওসি, কারণ বৃত্তের কী হয় প্রত্যেকটা ব্যাসার্ধ কি সমান হয়, সেটাই লিখলাম। এবার দেখো যেহেতু ব্যাসার্ধ সমান, তাহলে চিন্তা করো, ছবিটা দেখো ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কি সমান, তাই কি না? তাহলে এখানকার কোণ আর এখানকার কোণ কী হবে, সমান হবে। এটা কি ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ, তাহলে দুটো সমান, তাহলে এখানকার কোণটা কী হবে, সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজ, মনে আছে? আচ্ছা, এর জন্যই কিন্তু আমি এখানে 60 ডিগ্রি ব্যাপারটা লিখলাম। আবার এসবি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে পার্টটা আছে এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, তাই কি না? এটা কি ব্যাস বরাবর গেছে, তাই কি না? এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এইবার দেখো আমরা কি করছি এখানে, ভালো করে বোঝো। আবার এসিবি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে এসিবি সমান সমান ওসিএ প্লাস ওসিবি। এটার মানে কি, এটার মানে ছবিতে ভালো করে বোঝো। দেখো এসিবি এই পার্টটা এইভাবে লিখতে পারি না, দেখো এসিবি, দেখো এসিবি মানে এসিবি এই টোটাল পার্টটা আছে, তাহলে কি এসিও এই একটা পার্ট আর এখান থেকে আরেকটা পার্ট, দুটো পার্ট মিলেই তো এই টোটালটা, তো সেটাই আমি লিখলাম এখানে। তাহলে কী আসছে আমাদের, দেখো 90 ডিগ্রি সমান সমান কী আছে, এটার মান তো 90 ডিগ্রি আমি এখানে বলে দিলাম, তাই কি না? দেখলে তাহলে ওসিএ আর এটার মান তো 60 ডিগ্রি আমরা এখানে বের করলাম, বসালাম, তাহলে 90 থেকে 60 বিয়োগ করলাম, তাহলে ওসি এর মান কত হচ্ছে 30 ডিগ্রি, বুঝতে পারছো? এই দেখো 30 ডিগ্রি, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? ক্লিয়ার? এরপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দড়ি ঘনকের ধারের দৈর্ঘ্য 100 একক, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 × 100, কারণ 6 × সাইড স্কোয়ার, এটা তো জানোই, 6 × তার বাহু স্কোয়ার, সেটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়। তাহলে এটা বসাইলাম, এটার স্কোয়ার করা মানে এটা 2 শূন্য 4 শূন্য হয়ে যাবে স্কোয়ারের জন্য। এটা কি বলতো, বর্গ এককে হয়। সমগ্র তলের ক্ষেত্রফল হলে কী হয়, সবসময় বর্গ এককে কাউন্ট হয়, বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা। এরপরে পার্টটা দেখো, আবার ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য হবে 100 + 50, কারণ আমি ধরে নিলাম যে প্রত্যেকটা ধারের একক কত 100, যেখানে ধরে নিলাম আমি 100, তাহলে 50% বলতে 100তে 50 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 + 50 অর্থাৎ 150 একক হচ্ছে। একক এটা সেমিমিটার, যাই হোক কিছু একটা হবে, কিন্তু আমরা তো জানি না, কোশ্চেনে সেরকম ডিফাইনও করা নেই, তার জন্য আমরা এখানে একক ধরলাম। প্রত্যেকটা বিষয়ের একটা লজিক আছে, বোঝার চেষ্টা করো, দেখো অঙ্ক খুব সোজা মনে হবে। এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, 6 × 150 স্কোয়ার, এটা করলাম, দেখো এটা স্কোয়ার করলে এরকম আসবে, 6 দিয়ে গুণ করলে এটা আসবে। ক্লিয়ার, বুঝতে পারছো? এরপরের পার্টটা দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আগে কতটা ছিল, আগের পার্টটা দেখো তো কত ছিল, ভাবো, দেখো এইটা ছিল আগে, তাই কি না? এটার থেকে কোনটা বিয়োগ হবে, এখন হচ্ছে এটা, তাহলে দুটোর বিয়োগ করবো, এই যে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে এরকম আসছে। ওকে, প্রত্যেকটা অঙ্কই দেখো সুন্দর একটা ভাষা দেওয়ার চেষ্টা করছি আর গুছিয়ে লিখছি, তুমি লেখো, দেখো তোমার প্রজেক্টটা খুব সুন্দর হবে, তোমার মডেল অ্যাক্টিভিটি টাস্কটা। তারপর দেখো, অতএব শতকরা ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তো শতকরা বের করতে হবে, তো একবারেই করলাম এটা, সেই ঐকিক নিয়মেও তুমি করতে পারো। যাই হোক, 7000 কী বলবো, 7 5 3 0 মানে 75,000 / 60,000 গুণ 100, বুঝতে পারছো তো?
আচ্ছা, কাটাকাটি করার পরে সিম্পল কাটাকাটি দেখো 125 আসছে, এটা বর্গ একক। তাহলে শতকরা ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? 125 বর্গ একক। এটা লিখলেও হবে, কিন্তু এটাতে পার্সেন্টেজ লিখলে আরও ভালো হয়। যাই হোক, এইভাবে করো। বুঝতে পারছো? ক্লিয়ার? যেহেতু শতকরা বলছে তার জন্য একটা পার্সেন্টেজ দিয়ে দেবে। ওকে, 125%। ওকে, তারপরে 8 নম্বর কোশ্চেনটা দেখো, এটা একটা সমাধান। 2x + 1 + 3/2x + 1 = 4, যেখানে x not equals to 1/2 মাইনাসে। কিন্তু এটা আমরা অনেকেই বলি যে এটা কেন থাকে এরকম কন্ডিশনের, মানে কি বলো তো? এই মানটা যদি আমি এখানে বসাই না, তাহলে ইকুয়েশনটা থাকবে না। বুঝতে পারছো? তুমি ট্রাই করো, নিজের খাতাতে একটু ট্রাই করে দেখতেই পারো। এবার চলো উত্তরটা শুরু করছি। 2x + 1 + 3/2x + 1 এরকম একটা আছে। এটার সাথে এটা গুণ করবো, সিম্পল ব্যাপার। এটার সাথে এটা গুণ করবো, এটা স্কোয়ার আসবে। ওকে, এটার সাথে এটা গুণ করলে স্কোয়ার আসলো, +3 / 2x + 1, যেটা নিচে আসবে সমান 4 থাকলো। ওকে, তারপরের পার্টটা দেখো, জাস্ট এটা কি করবো, ভেঙে দেবো। ওই যে a + b হোল স্কোয়ারের সূত্র হয় না? আরে এই যে এটার কথা বলছি, a + b হোল স্কোয়ারের সূত্র, a² + 2ab + b², a স্কোয়ার, এটা হয় না? এই ফর্মুলাতে ভাঙবো। ভাঙার পরে দেখো বাকিটা কি আসছে, ক্যালকুলেশন করলাম। করার পরে দেখো কমন নেব, 4x এই ব্যাপারটা আসবে। দেখো সিম্পল ব্যাপার, 4x ব্র্যাকেটের মধ্যে x - 1 = 0। তারপরে দেখো বলছে যে হয় এই পার্টটা = 0 অথবা এই পার্টটা = 0। তুমি কন্ডিশনটা দেখো, তার মানে কি? তার মানে হয়তো এই মানটার 0 হতে পারে, কিংবা এটার মানও 0 হতে পারে, যে কারণে টোটালটার মান 0 হচ্ছে। তো এর জন্য একটা ভাষা হয়, আমি বলবো মিষ্টি ভাষা অঙ্কের। সেটা হচ্ছে এটা, হয় এটা = 0 অথবা এই পার্টটা = 0। এইভাবে অঙ্ক করো, আশা করি বেস্ট স্কোর পাবে। তো x = কি 0 হবে, তাহলে এটা কি আসছে বলো তো? x = 1। নির্ণয় সমাধান x = 0, x = 1, এটাই হচ্ছে আমাদের উত্তর। সিম্পল একদম। কি বুঝতে পারছো? ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি। এরপরের কোশ্চেনটা কি বলো তো? আশা করি অ্যান্সারটা থেকে বুঝতে পারছো। একটি উপপাদ্য আছে, পৃষ্ঠা নম্বর 164, 164, 164 পেজ দেখিয়ে দিচ্ছি। 164 পেজ দেখো, উপপাদ্যটা কি আছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা করতে হবে। এটার দুটো প্রসেস আছে, প্রথম একটা প্রসেস দেখো, আর দ্বিতীয় একটা বিকল্প প্রসেস আছে। তোমার যেটা ভালো লাগে তুমি করো। ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখে ফেলো। ওকে, এটা তাহলে আমি আর বোঝাচ্ছি না বা করেও দিচ্ছি না। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ওকে, এরপরের কোশ্চেনটা এটা লিখে বলো তাড়াতাড়ি। কোশ্চেন লিখবে, সঙ্গে কিন্তু অ্যান্সার লিখবে। আর কোশ্চেনটা কী করবে? কালো কলম দিয়ে লিখবে আর নীল কলম দিয়ে অ্যান্সারটা লিখবে, বা তোমার যেটা ভালো লাগে সেভাবে লিখতে পারো। ওকে, তারপরের কোশ্চেনটা দেখি। 2 নম্বর দেখো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। ডিএবি 75 ডিগ্রি হলে ডিইএফ এর মান নির্ণয় করো। অনেক বড় না, পড়তে গেলে পরে। আচ্ছা, এবার দেখো উত্তরটা কি করলাম, এরকমভাবে ছবিটা এইভাবে ড্র করলাম। ওকে, দেখে নাও। এবার চলো পয়েন্টগুলো দেখো কি আছে পরেরটাতে। দেখো লিখছি আমি অঙ্কনে, ডিওসি বিন্দুকে যুক্ত করা হলো ডিএবি। ছবি দেখো আর এগুলো মেলাও, দেখবে বুঝতে পারবে। ডিএবি দেখো, ডিএবি কোনটা? ডিএবি এটার মান কত? 75 ডিগ্রি লিখলাম এখানে। তারপরে কি আছে? বিসিডি কত আছে? 180 ডিগ্রি - 75। বিসিডি কোনটা দেখো? বিসিডি। এই কোনটা কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সম্পূরক। তাহলে এটা থেকে কি হবে? এটা বিয়োগ, এটার যোগফল কত হবে? 180। এটা 75 হলে এটা কি হবে? বিয়োগ হবে। সেটাই আমি এখানে করলাম। আচ্ছা দেখো, ছবিটা ভালো করে দেখো আর অঙ্কটা দেখো, ছবিতে মিলাও। দেখো ডিসিএফ কোনটা, দেখো ভালো করে মিলাও। দেখো ডিসিএফ দেখতে পাচ্ছ? দেখো এই পার্টটা থেকে 180 - 105 ডিগ্রি হচ্ছে, যেটা সমান কি হচ্ছে? 75 ডিগ্রি। সিমিলার হতে দেখো ডিইএফ, দেখো ছবিতে দেখো ডিইএফ কোনটা। অঙ্কগুলো ভালো বোঝার জন্য ছবি মেলাও আর এই অ্যাঙ্গেলগুলো দেখো। ছবিটা দেখো, ডিইএফ কোনটা দেখলে দেখো, সেটা 180 - 75 ডিগ্রি হলো। বিয়োগ করার পরে কি আসছে বলো তো? 105 ডিগ্রি। তো ডিইএফ এর মান কত হচ্ছে? 105 ডিগ্রি। ছবিটা ভালো করে বোঝো। ওকে, এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে
বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। কোশ্চেনটা লিখে ফেলো কালো কলম দিয়ে। এবার উত্তরটা করি। দেখো, ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কী হয়, ফর্মুলাটা 4πr², সেটা লিখলাম। ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে নতুন গোলকের ব্যাসার্ধ হবে r প্লাস r ইন্টু 50/100। কেন 50% বৃদ্ধি বলছে, তার জন্য 50/100 হলো। এরপরে দেখো এটা করলাম, অর্থাৎ ক্যালকুলেশন করলে পরে দেখো r প্লাস r/2, কেন কাটাকাটি করলে তো এটাই আসছে 1/2, তাই না। এবার দেখো r প্লাস এটা আসছে, তারপর 2r প্লাস r লসাগু করলে পরে /2। দেখো তারপরে কি আসছে 3r/2, এটা হচ্ছে একক, তাই তো। এর পরের পার্টটা দেখো, এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4π। কেন নতুনটা কত আসছে ব্যাসার্ধটা, দেখো এটা আসছে বৃদ্ধি করার পর, তাই কি না। তাহলে এটা হবে ফর্মুলাতে 4π ইন্টু 3r/2 এর স্কোয়ার। এভাবে করবো ক্যালকুলেশনটা। দেখো 3 × 9, 2 × 4, দেখো এদিকে লক্ষ্য করে। তারপরে দেখো বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত, এই যে আগে কত ছিল, আগে ছিল 4πr², অর্থাৎ এই যে এই পার্টটা, তাই কি না। এটার থেকে নতুন পার্টটা বিয়োগ করব, নতুন পার্ট বলতে 9πr, বিয়োগ করলে কত আসছে আমাদের 5πr² বর্গ একক। ওকে, এর পরের পার্টটা দেখো 4πr², তাই কি না। বর্গ কি বলছে যে 4πr² এককে বৃদ্ধি পাচ্ছে কত 5πr², তাই কি না। তাহলে পরে একে কত বৃদ্ধি পাচ্ছে ঐকিক নিয়মে দেখো এরকমভাবে করব, 5πr²/4πr²। তারপরে দেখো 100তে কত বৃদ্ধি পেয়েছে, কেন শতকরাতে তো 100ই হয়, কাটাকাটি করব 125 বর্গ একক। 125 বর্গ একক এটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে কততে, 100তে, তাহলে শতকরা বৃদ্ধির পরিমাণ কত 125। এখানে বর্গ এককটা লেখো না, পার্সেন্টেজটা লেখো। ওকে, 125%, তাহলে অ্যান্সারটা কত হবে 125%। ওকে, 125% এটা হবে আমাদের উত্তর। ওকে, বুঝতে পারছো। এরপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত বলছে 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। তো দেখো ফর্মুলাটা দেখো কি আসছে আমাদের, অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস 42 ডেসিমি। তো এইটাকে আমরা ডেসিমিটাকে মিটারে নিয়ে আসবো, তাহলে 4.2 মিটার হবে। দেখো গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ আর ইকস্ট কি আসছে 4.2 / 2, কারণ ব্যাসার্ধ তো অর্ধেক হয়, তাই কি না। তাহলে এটা কত হচ্ছে 2.1 মিটার। ওকে, বুঝতে পারছো, লিখে ফেলো তাড়াতাড়ি। এরপরে দেখো বাকি পার্টটা করবো, গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল এটা কি হবে 2πr²। তো ফর্মুলাতে বসাবো এই পার্টগুলো। দেখো এরকম আসছে 22 এটা, দেখো পার্টগুলো বসালাম, কাটাকাটি করলে কত আসছে 693/25 বর্গ মিটার। কেন এটা কিন্তু দশমিক, হ্যাঁ এটা কিন্তু দশমিক, 2.1 এটা উঠিয়ে দিয়ে দশমিক উঠিয়ে দিয়ে নিচে করলাম কত 10, এটা তো সেম, দশমিক উঠিয়ে দিয়ে 10 করলাম, এরকম আসছে। চলো টুকে ফেলো তাড়াতাড়ি। তারপরের পার্টটা দেখো, এখানে একটু বোঝো ব্যাপারটা। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে খরচ পড়ে, তাই তো। তাহলে টোটালটা খরচ পড়ছে কত, কারণ এটা হচ্ছে টোটাল ইউনিটটা, এটার সাথে এটার গুণ করবো, তাই তো। 35 টাকাকে কী করবো আমরা, এই যে টোটাল পার্টটা আসছে ভালো করে বোঝো, এই পার্টের সাথে গুণ করব, তাই করলাম এখানে 35-এর সাথে এটা গুণ করলাম। গুণ করার পরে কি দেখো কাটাকাটি করলাম, 5 7 35, এটা কিন্তু 7, হ্যাঁ এটা 5। তারপরে দেখো এটার সাথে এটা গুণ করলে কত হবে, 7-এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে আমাদের, এটা 7। ওকে, চলো বড় করে দেখাচ্ছি, 7। এবার বুঝতে পারছো, এই দেখো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে 7, এটা 5, এটা গুণ করলে কত হবে 7, আর এটা গুণ করলে এটা আসবে, অর্থাৎ 4851 / 5। এটা এবার নর্মাল এটাকে ভাগ করব, ভাগ করলে দেখো এরকম একটা ভাগফল আসছে 970.2। তো এবার আমরা কি করব, লাস্ট পার্টে যেটা করতে লাগবে অ্যান্সারটা লিখতে লাগবে, তাই কি না। এবার আমরা অ্যান্সারটা লিখে দেবো, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। 35 টাকা প্রতি বর্গমিটার হিসাবে উপরিতল রং করতে 970 টাকা 20 পয়সা খরচ হবে। তো এটা ফার্স্ট সেটের অঙ্কগুলো গেল, সেকেন্ড সেটের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, পেয়ে যাবে। তো অঙ্কগুলো কেমন করালাম, কেমন লাগলো তোমাদের আমার অঙ্কগুলো, অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দাদার ক্লাসরুম।